আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তাপক্ষের সবশেষ। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে নতুন শুরুর প্রত্যাশা ডোনাল্ড লুর। সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে আবারও নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রী। ফাঁসির আসামি কনডেম সেলে রাখা বন্ধের রায় আপিল বিভাগ স্থগিত। রিটের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন। ধনীদের আয়কর বাড়ছে। আগামী বাজেটে ৩৬.৫ লাখের বেশি আয়ে কর দিতে হবে ৩০%। উচ্চ শ্রেণীর বিমা থাকায় ২৩ নাবিকের মুক্তিপণের টাকা বিমা কোম্পানি দিয়েছে, জাহাজ মালিকের প্রতিষ্ঠানকে দিতে হয়নি। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নির্বাচনের সময় বাংলাদেশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে স্বীকার করলেন ডোনাল্ড লু। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না, দুদেশের ঘনিষ্ঠতা আরও বাড়ানোর আশ্বাস দেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন লু। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরে দিতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ৩ দিনের সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে। দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। জানান, জাতীয় নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেদিকে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশ ইস্যুতে সহযোগিতা আশ্বাস দিয়েছেন লু। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, বিনিয়োগের পরিবেশ ও শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে, যাতে করে সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হয়। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন লু। আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে, সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম, এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে ডোনাল্ড লু বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর সঙ্গে। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা, সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। একসাথে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার। এজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। সকালে রাজধানীতে আইসিপিডি সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২ দিনব্যাপী জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের উপর বৈশ্বিক সংলাপের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আগত ৪৮টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশু ও মাতৃমৃত্যু অনেক কমিয়ে আনা হয়েছে। সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদে রূপান্তরে সরকার ব্যাপক কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে ঘরহারা মানুষদের মানবিক সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। দেশের উন্নয়নের জন্য নারীর অগ্রযাত্রা জরুরি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাজেটের 30% নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা জাতীয় বাজেটে মোট 30% নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে বর্তমান সরকারের সাথে কাজ করছে, তবে তারা নির্বাচন ইস্যুতে আগের অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশিরা এখনও বাংলাদেশের জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম এবং ন্যাশনাল পিপলস পার্টি নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে কথা বলছে বলেও দাবি করেন তিনি। বিদেশে বাংলাদেশি কূটনীতিকরা দেশের জন্য নয়, আওয়ামী লীগের জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে আছে সরকার। গণ আন্দোলনের মুখে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলেও জানান তিনি। পরে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক তাকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়, যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কিভাবে কমবে এমন প্রশ্নও রাখেন মন্ত্রী। বনানীর বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক, 2 সিটি কর্পোরেশনের মেয়র, আইন শৃঙ্খলার সদস্যসহ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীতি নির্ধারকরা। এ সময় মেয়াদ উত্তীর্ণ লক্কর-ঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসের সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহর প্রশ্ন, এসব গাড়ি কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না। 111টা সুপারিশের মধ্যে মাত্র 7টা বিষয়কে বিবেচনায় নিয়ে 111 দফা সুপারিশ করছে, এবং প্রথমটাই আমরা বলছি শিক্ষা এবং সচেতনতা। সুতরাং সচেতনতাকেও সৃষ্টি করা যাবে, সেটার উপর গুরুত্ব দেন। ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব, আমি মনে করি 34 বছর পর্যন্ত চলে, এই দায়িত্ব তাদেরকেও নিতে হবে। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক, আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য বন্ধে সড়ক পরিবহন মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন ঢাকা সিটির 2 মেয়র। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে, এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো। সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি, তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। আগের চেয়ে দুর্ঘটনা কমলেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চলাচল বাড়ায় উদ্বেগ জানান সড়ক পরিবহন মন্ত্রী। দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে।
শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সারা দেশে বুধবার থেকেই মোটর বাইকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুরও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকা সিটিতে যে কৌশল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় 25শে আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। দুপুরে চেম্বার আদালতের বিচারপতি ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই রায়ের ফলে কারাগারগুলোতে বিশৃঙ্খলা শুরু হয়েছে। অনেক মৃত্যুদণ্ডের আসামি কনডেম সেল থেকে দ্রুত বের হতে তোড়জোড় শুরু করেছে। এছাড়া এ ধরনের বিষয়ে রিটের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে আদালতে তুলে ধরেন তিনি। পরে নিজ কার্যালয়ে এর ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল বলেন, তার ধারণা মানবতা বিরোধী অপরাধীদের অনেকে কনডেম সেলে থাকায় তাদের সুবিধার জন্য এই বিষয়ে রিটটি করা হয়ে থাকতে পারে। এদিকে রিটকারীদের আইনজীবী জানান, স্থগিতাদেশ পরে 25শে আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের কোনো কার্যকারিতা নেই। তাছাড়া হাইকোর্টের লিখিত রায় না বের হওয়া পর্যন্ত কনডেম সেল থেকে কোনো আসামিকে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে না। কতগুলো যুদ্ধ অপরাধীদের মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। যেটি দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। অবশেষে ধনী রায়ে কর বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আসছে বাজেটে ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার 5% বাড়িয়ে 30% করছে সংস্থাটি। কর্মকর্তারা জানিয়েছেন, কারো আয় বছরে 36.5 লাখের বেশি হলে দিতে হবে 30% আয়কর। এমন সিদ্ধান্তে মিলেছে প্রধানমন্ত্রীর অনুমোদন। ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার 30% ছিল দীর্ঘদিন। করোনার সময় তা কমিয়ে 25% করে এনবিআরের বর্তমান প্রশাসন। দাতা সংস্থা আইএমএফ এর রাজস্ব বাড়ানোর চাপ, অভ্যন্তরীণ সমালোচনা সহ নানা কারণে সর্বোচ্চ হার আগের অবস্থায় নিচ্ছে সংস্থাটি। বর্তমানে 3.5 লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। পরের 1 লাখে 5%, এর পরের 3 লাখে 10%, তারপরে 4 লাখে 15% এবং পরের 5 লাখে 20% কর। এর বেশি আয় হলে কর 25%। এনবিআর এর সিদ্ধান্ত আসছে বাজেটে 16.5 থেকে 36 লাখ টাকা আয়ে কর হবে 25%, তার বেশি আয়ে কর হবে 30%। এখন আমাদের 5টা স্ল্যাব আছে, আপনি সেটাকে 10টা স্ল্যাব করেন দরকার হলে, কিন্তু আপনি ইনকাম গ্যাপগুলোকে আরেকটু ওয়াইডেন করেন। আমি অবশ্যই মনে করি যে 5 লাখ কেন 10 লক্ষ টাকা করমুক্ত সীমা হওয়া উচিত। বিকজ যারা আপনার 10 লক্ষ টাকা আয় করছে তাদের থেকে আপনার যে কালেকশন হয় তার থেকে বেশি আপনার এই 25%-এর ওখানে হিউজ কালেকশন হচ্ছে। আপনি সেখানে যদি 1% 2% বাড়ান, এখানে 10 লক্ষ টাকার যে আয়টা হবে সেটা আপনার জন্য কোনো আসে যাবে। দেশে আয়, ভোগ ও সম্পদ বৈষম্য এখন চরমে। অন্যদিকে সরকারের কোষাগারেও টান। এসব বিষয় বিবেচনায় কর হার বাড়াচ্ছে এনবিআর। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চবিত্তের কর হার বাড়ালে আদায় বাড়বে, তবে সঠিক কর আদায়ে ফাঁকি ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। অটোমেশনের পাশাপাশি আয়ের সাথে ব্যয় মিলিয়ে দেখতে হবে। এনফোর্সমেন্ট, আমার যদি ভয় থাকে যে আমি যদি না দেই তাহলে আমার পানিশমেন্টটা এরকম হবে যে যেটা নাকি আমি যেটুকু ফাঁকি দিলাম তার থেকে বহুগুণ হবে, কেবলমাত্র তখনই আমার মধ্যে কিন্তু ভয় আসবে। গবেষকদের হিসেবে 2020-21 অর্থ বছরে 16 লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন উচ্চবিত্ত করদাতা প্রায় 90,000। কর দেন প্রায় 2,000 কোটি টাকা, যা মোট ব্যক্তি আয়করের 30%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল 6 আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক। পরে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। বুধবার তাদের অভিযোগের শুনানি করে ইসি এসব সিদ্ধান্ত জানায়। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী 21 মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট। জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তার ছোট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও
বারবার আচরণবিধি লঙ্ঘন করে জামিল হাসান। কেন প্রার্থিতা বাতিল করা হবে না সেই ব্যাখ্যা দিতে ডাকা হয় কমিশনে। পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনাররা ব্যাখ্যা শুনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। অভ্যাসগতভাবে অপরাধ করেছে, ধারাবাহিকভাবে 3টা অপরাধ করেছে, ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করছে, মিছিল করেছে। সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিল করেছেন। বরিশাল 6 আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক গত 8 মে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। এই নিয়ে কমিশনে এসে তিনি ভুল স্বীকার করেন। আমি প্রকাশ্যে ভোট দিয়েছি, কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি দাঁড়িয়েই করেছিলাম। ওই যে একটা বক্স ছিল না, ব্যালট বাক্স, এটার আড়ালে আমি দিয়ে ড্রপ করছি। আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। এর আগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। তবে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ শ্রেণীর বিমা থাকায় মুক্তিপণের টাকা সংশ্লিষ্ট বিমা কোম্পানি দিয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংকে কোনো টাকা দিতে হয়নি। এরপরও জাহাজ নিয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে মালিকপক্ষ। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নৌপরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। সোমালীয় জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েই মুক্তি মিলেছে জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 নাবিকের। কিন্তু এই টাকার অঙ্ক কত ছিল কিংবা এই টাকা কে দিয়েছে, এসব প্রশ্ন ঘিরে গেল 1 মাস ধরেই ছিল নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার জাহাজ দেশে ফিরে আসার পর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে বিমা কোম্পানি। তো অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন, আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড। মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বিমা করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে। সাধারণত জাহাজ মালিকরা এই ধরনের যাত্রায় ঝুঁকি বিবেচনা করে 5 থেকে 7 দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান ভিত্তিক 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমা করে। এজন্য জাহাজ মালিককে গুনতে হয় সর্বনিম্ন $50,000। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এই সমস্যাগুলো এড়াবার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার কর্তৃক ডিজি শিপিং কিন্তু কিছু দিক নির্দেশনা কিন্তু প্রেরণ করেছে। সেইগুলোকে মেনে চললেই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই ধরনের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা এড়াতে পারবো। নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু নিরাপত্তার বিষয়ে, শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী বা কোস্টগার্ড নিরাপত্তা দিতে পারবে অ্যাট সি সেটাও না। আমার মনে হয় জাহাজের যে নিজস্ব যে গার্ড সিস্টেমটা সেটা সবাই যেন রাখে। মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে এমভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে $5 মিলিয়ন মুক্তিপণ দিতে হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিভ সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মিশরের ইজিপ্ট এয়ারের 2টো উড়োজাহাজের লিজ অনিয়মের 1164 কোটি টাকা আত্মসাতের মামলায় এই অভিযোগপত্র দেয়া হয়। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক আনোয়ারুল হক অভিযোগপত্র দাখিল করেন। 2014 সালে ইজিপ্ট এয়ারের কাছ থেকে 5 বছরের জন্য 2টি বোয়িং উড়োজাহাজ ভাড়ায় আনে বিমান। কয়েক বছরের মধ্যে উড়োজাহাজের ইঞ্জিন কয়েকবার বিকল হয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনগুলো মেরামত করা হয়। এরপরও বেশিরভাগ সময় বোয়িং 2টি বিকল পড়েছিল। বেসামরিক বিমান চলাচল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে জানা যায়, মূল চুক্তিকে পাশ কাটিয়ে 18 বছরের পুরাতন 2টি উড়োজাহাজ ভাড়ায় এনেছিল বিমান, আর এতে সরকারের লোকসান দেখানো হয় 1164 কোটি টাকা। লিজ সংক্রান্ত একটি বিষয় দুর্নীতির অনুসন্ধান হয়েছিল বেশ কদিন আগে। দীর্ঘ অনুসন্ধান শেষে
এজাহার দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। তারপরে দীর্ঘ তদন্ত শেষে আজকে আদালতে অভিযোগপত্র দাখিল করলো 16 জনের বিরুদ্ধে। 30 জনের মধ্যে তদন্তে অন্তত 14 জনের কোনো দায় পায়নি দুদক। বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিভ সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এখন আদালতে বিচারে যাবে, চার্জশিটের উপর শুনানি হবে। আদালত যদি মনে করে পর্যাপ্ত তথ্যপত্র আছে তাহলে আমলে নেবে। আমলে নেওয়ার পরে যদি আমলে নেয় তারপরে এটি বিচারের জন্য যাবে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই লিজ অনিয়মের ঘটনায় বিমানের 30 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর। খেলার খবরের শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে টাইগারদের অফিসিয়াল ফটোশুট। বিশ্বকাপের সুপার 8-এ চোখ শান্তর। টপ অর্ডার নিয়ে হাথুরু সিংহের দুশ্চিন্তা। সাম্প্রতিক ফর্মে অস্বস্তি থাকলেও দল নিয়ে প্রত্যাশা কমেনি মন্তব্য বিসিবি সভাপতি। বিশ্বকাপে শান্তদের লড়াকু মানসিকতা দেখতে চান। সুপার 8 সেমিফাইনাল নয়, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে আলাদা করে গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। ম্যাচ বাই ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য টাইগার অধিনায়কের। সেরা দল বাছাই করে নেওয়া হয়েছে, সতীর্থদের ওপর বিশ্বাস আছে শান্তর। সামর্থ্য মতো সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে আশা তার। বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন শেষে এসব কথা জানান অধিনায়ক শান্ত। ফুরফুরে মেজাজে পুরো দল। ফটো সেশনের নেতৃত্বে শান্তর সাথে যেন সাকিব। সবার মুখে হাসি, এ যেন নির্ভার বাংলাদেশ। বিসিবি সভাপতি, কোচিং স্টাফের সাথে এক ফ্রেমে লাল সবুজের দল। এই দল নিয়ে বেশিরভাগ আলোচনা ইতিবাচক, যদিও লিটন, জুনিয়র সাকিবের দলে থাকা আর সাইফুদ্দিনের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সব ভুলে বিশ্বকাপ দল নিয়ে খুশি অধিনায়ক। যে টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবার যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। গেল কয়েক বছরের চেয়ে এবার কম প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। নেপাল, নেদারল্যান্ডসও যেন বড় প্রতিপক্ষ। বড় আশা না করে শান্তর লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তরুণ দলটার মধ্যমণি দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদুল্লাহ। এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ। ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। বিশ্বকাপে ব্যাটার নয়, শান্তর বড় ভরসা বোলিং ইউনিটে, যেখানে তাসকিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছেন। যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। দেশে প্রস্তুতি পর্ব খারাপ হয়নি। অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আমেরিকা সিরিজ ও সেখানে প্রস্তুতি পর্বে গুরুত্ব দিচ্ছেন শান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে অভিন্ন প্রত্যাশা হেড কোচ হাথুরু সিংহের। গ্রুপ পর্বে ভালো পারফরমেন্সের লক্ষ্য নির্ধারণ। প্রস্তুতি ভালো হয়, টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও সুপার 8-এ খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য কোচের। টি-20 বিশ্বকাপ আর যুক্তরাষ্ট্রের সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরে বাংলাদেশ দলের আনন্দময় সারাদিন। হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ দলের অনুশীলন, ফটো সেশন, কোচ অধিনায়কের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেও টপ অর্ডার নিয়ে এখনও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি কোচ। আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী বেশ কয়েকজনকে পরখ করা হয়েছে। তবে টপ অর্ডার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে, কিন্তু আমার বিশ্বাস ভুল শুধরে ব্যাটাররা ছন্দে ফিরবে। শিষ্যদের নিয়ে ইতিবাচক প্রত্যাশা হাথুরুর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে লক্ষ্য অর্জন কঠিন নয় বলছেন তিনি। আপাতত প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, বাকিটা পরে দেখা যাবে। তবে ভালো করার বিষয়টা অনেকটা নির্ভর করবে কন্ডিশনের উপর। মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা দলের জন্য নতুন অভিজ্ঞতা।
টাইম জোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। অফ ফর্মে থাকলেও লিটন দাসের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন কোচ। শিগগিরই এই কিপার ব্যাটার ফর্মে ফিরবেন প্রত্যাশা হাতুরুর। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা কম সমর্থকদের, এমন কথা মানেন না বিসিবির সভাপতি। তার বিশ্বাস, বিশ্ব আসরে দারুণ খেলবে বাংলাদেশ। তরুণদের নিয়ে গড়া দলের উপর পুরো ভরসা রাখছেন নাজমুল হাসান পাপন। টাইগারদের দলীয় পারফরমেন্সে সাকিব রিয়াদের অভিজ্ঞতাও কাজে দেবে বলে মনে করেন তিনি। 2019 বিশ্বকাপে ফটো সেশন, সংবাদ সম্মেলনের সাথে ঘটা করে হয়েছিল জার্সি উন্মোচন। এরপর থেকে সেভাবে দেখা যায়নি বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। এবার আবার দেখা গেল বিসিবির নানা আয়োজন। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটারদের সাহস দিয়েছেন বিসিবি সভাপতি। আগে হতো, মাঝখানে গত 3 বছর ধরে হচ্ছে না, কিন্তু এইটা হওয়া উচিত। ফটো সেশন তো হয়, যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়, তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো। জিম্বাবুয়ে সিরিজের পর অনেকেই বলছেন টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা কমে গেছে। বিসিবি সভাপতি অবশ্য সে কথা মানতে নারাজ। প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নেই। আমি যে জিনিসটা বলছি, ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট, সবাই খুশি। এবারের বিশ্বকাপ দলকেই সেরা বলছেন বিসিবি সভাপতি। সাহস নিয়ে সবাই জ্বলে উঠতে পারলে দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন পাপন। একই সঙ্গে আস্থা রাখছেন সাকিব রিয়াদের অভিজ্ঞতায়। সাহস করে খেলতে হবে। টি-20 এমন একটা ফরম্যাট, এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে, তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর বিশেষ যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সর্বোচ্চ জায়গা। আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। দলকে উৎসাহ দিতে বিশ্বকাপের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা আছে বিসিবি সভাপতির। প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের শীর্ষ অলরাউন্ডার অবস্থানে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের সিরিজের শেষ 2 ম্যাচে খেললেও রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। 2 ম্যাচে 5 উইকেট নিলেও ব্যাটিংয়ে আলো কাটতে পারেননি। 1 ম্যাচে 1, অন্য ম্যাচে করেন 21 রান। তাতে তার রেটিং পয়েন্ট 231 থেকে কমে হয় 228। হাসারাঙ্গার রেটিং পয়েন্টও সমান। দীর্ঘ 10 মাস পর টি-20 খেলেন সাকিব। খেলার বাইরে থাকায় তার রেটিং পয়েন্ট আর বাড়েনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3-এ থাকা আফগান মোহাম্মদ নবী তাদের চেয়ে পিছিয়ে 10 পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সে উন্নতি হয়েছে টাইগার পেসার তাসকিনের। 3 ধাপ এগিয়ে উঠেছেন 23 নম্বরে, 5 ধাপ এগিয়ে 25তম স্থানে মুস্তাফিজ। ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে স্মার্ট টিভি বক্স বিক্রির অভিযোগে একজনকে আটক ও 440টি ডিভাইস জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়। বিটিআরসি বলছে টিভি দেখার এমন ডিভাইস বিক্রি ও ব্যবহার অবৈধ। টিভির সঙ্গে HDMI কেবল দিয়ে সংযুক্ত করা হয় স্মার্ট টিভি বক্সকে। পরে একটি অ্যাপ ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে চালানো যায় দেশি বিদেশি যে কোনো টিভি চ্যানেল। প্রয়োজন হয় না কোনো ধরনের ডিশ কিংবা DTH সংযোগের। তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এভাবে টিভি দেখানো অবৈধ। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বরের শাহ আলী মার্কেটে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে এমন ডিভাইস পাওয়া যায় 3টি দোকানে। যদিও বিক্রেতাদের দাবি এভাবেই টিভি দেখানোর সুযোগ করে দেওয়া যে অন্যায় তা তারা জানতেন না। যতটুকু ধারণা ছিল এগুলো সব কিছু লিগেল, আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতেছে, যতটুকু আমরা জানছি যে সব কিছু ব্যাক ট্যাক্স আওতাভুক্ত হয়েই দেশে ঢুকতেছে, এরকম একটা নলেজ আমাদের ছিল না। বিটিআরসি থেকে কখনো কোনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না, এটা যে অবৈধ এটা আমরা জানি না। অভিযানে 3টি দোকান থেকে জব্দ করা হয় 440টি ডিভাইস। বিটিআরসি বলছে টিভি দেখার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে। অ্যাপস বা কোনো ডিভাইস দিয়ে বাইপাস করা হলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই অ্যাপসটা আসলে এখানে দেখা যাচ্ছে ডিভাইসের সাথে ইন্টিগ্রেট হয়ে বিক্রি হচ্ছে, বৈধ চ্যানেল আছে সেটাকে বাইপাস করে এই ডিভাইসটা ব্যবহার করছে। তো এর ফলে যেটা হচ্ছে সরকারের যে রাজস্ব ফাঁকি সেটা তো আছে, আর এছাড়া নির্দেশনা অনুযায়ী যে ক্লিন ফিড ছাড়া যেটা করতে হবে, আপনার টেলিভিশন চ্যানেল দেখাতে হবে এবং অনুমোদিত চ্যানেল দেখানো যাবে না। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় 2 দোকানের মালিক। বিটিআরসি জানিয়েছে এ ধরনের অভিযান তারা রাজধানীর অন্যান্য এলাকায়ও চালাবে।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে তিস্তা রেল সেতু। মেয়াদ উত্তীর্ণ সেতুটির কাছ থেকে বালু উত্তোলন করায় আরও ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন স্থানীয়রা। 1901 সালে রংপুরের তিস্তা নদীর উপর নির্মাণ করা হয় 2110 ফুট দীর্ঘ এই রেল সেতুটি, যার মেয়াদ ধরা হয় 100 বছর। রেল সেতু হিসেবে নির্মিত হলেও 1978 সালে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 2012 সালে পাশে এই তিস্তা সড়ক সেতু তৈরির পর কেবল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে সেতুটি। স্থানীয়রা বলছেন, মেয়াদ উত্তীর্ণ সেতুটির সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। এর মধ্যে সেতুর খুব কাছ থেকেই উত্তোলন করা হচ্ছে বালু। এতে আরও ঝুঁকিতে পড়েছে অবকাঠামোটি। স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে এবং মাঝে মধ্যে কেমন জং ধরার মতো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন কোন দিন কোন ঘটনা ঘটবে, এখন গাড়ি টাড়ি শুধু যায়। আর ব্রিজটার পাশেই আমরা দেখতে পারি যে এখানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে আমাদের এই ব্রিজটার আরও ক্ষতি হচ্ছে। সেতুটির সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেতুটা ঝুঁকিপূর্ণ সেটা নির্ধারণ করা হয়ে গেছে, সামনে কাজ শুরু হবে এবং রীতিমতো কাজ শুরু হওয়ার জন্য রেলের অফিসাররা এই করছে, দেখে পরীক্ষা নিরীক্ষা করছে কীভাবে কাজ করা যায়। তিস্তা রেল সেতু দিয়ে 4 জোড়া আন্তনগর সহ প্রতিদিন 22টি ট্রেন চলাচল করে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।